আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আরো একটি কন্টেন্ট নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে আলাপ করতে। এই কন্টেন্টে যে বিষয়গুলো নিয়ে আলাপ করতে চাই সে বিষয়গুলো হচ্ছে যে অ্যাট লাস্ট তাণ্ডব 10 কোটির ঘরে প্রবেশ করলো 23তম দিনে এসে। আহ, তাণ্ডবের এই 10 কোটিতে প্রবেশ করার যে কষ্টটা, সেই কষ্টটা উপলব্ধি করতে পেরেছি হাড়ে হাড়ে। আরো একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেই বিষয়টা হচ্ছে যে উৎসব তাণ্ডবকে টপকে যাওয়ার একটা বদ্ধ পরিকল্পনা বোধহয় নিয়ে নিয়েছে, এবং সেরকম একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সেই সম্ভাবনাটা কতটুকু সত্য হতে পারে সে বিষয়টা নিয়ে আলোচনা করবো, এবং উৎসব বরবাদকেও ছাড়িয়ে যাবে কিনা সেটি নিয়েও কিন্তু কথা উঠছে। 3 নম্বর আরো একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তাণ্ডব কেন সেল এত পড়ে গেল? পাইরেসি হলেও এত সেল পড়ে যাবার কথা নয়, এতটা সেল তাণ্ডবের কেন পড়ে গেল সেই কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করবো আজকের কন্টেন্টে। চলেন দেরি না করে আলোচনায় ঢুকে যাই। প্রথমেই বলতে চাই যে 10 কোটি টাকার ক্লাবে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে তাণ্ডব প্রবেশ করেছে, সেই জন্য তাণ্ডব টিমকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। এই 10 কোটি গ্রস কালেকশনের ক্লাবে ঢুকতে তাণ্ডবকে অনেক কাঠখড় পোড়াইতে হয়েছে। তাণ্ডবের সবচাইতে বড় ডিসঅ্যাডভান্টেজ তাণ্ডব পাইরেসি হয়ে যাওয়ার। এছাড়াও আরো অনেক অ্যাডভান্টেজেস গুলো আছে যেগুলো নিয়ে এই কন্টেন্টের শেষেই আলাপ করব। তাণ্ডব 18টা শো চলেছে 23তম দিনে। 18টা শো থেকে ওয়ার্কিং ডে ছিল। এর আগের দিন প্রায় 12 লক্ষ টাকা আয় করেছে। এটা হলিডে ছিল, ওয়ার্কিং ডেতে আয় কমবে, স্বাভাবিক কথা। কিন্তু শুনে কমে একেবারে 2 লাখ টাকার বেশি আয় কমে গেছে, এবং 7.78 লাখ টাকা তাণ্ডব আয় করেছে 23তম দিনে, যেটি 24তম দিনে আরো কমবে। কারণ যত ওয়ার্কিং ডে আসবে সামনে দিয়ে, অনেকেরই আবার রবিবারও হলিডে থাকে। সেই জায়গা থেকে সোমবারে আজকে 24তম দিনে আরো কমবে তাণ্ডবের আয়। কেন এত কমছে তাণ্ডবের আয়? এর উল্লেখযোগ্য কারণগুলো কি কি সেটি অবশ্যই কথা বলবো কন্টেন্টের শেষে। এই যে গতকাল ওয়ার্কিং ডে ছিল 23তম দিনে, তাণ্ডবের টোটাল যে 18টা শো চলেছে সেই শো এর কোনো শো 18টা শো এর কোনো শো হাউসফুল যায় নাই। 4টা শো, সিনেপ্লেক্সের 4টা শো অলমোস্ট ফুল ছিল। একটা শো হাউসফুল যাওয়া দরকার ছিল। হাউসফুল যাওয়াটা দরকার একটা সিনেমার জন্য। হাউসফুল শব্দটা অনেক কিছু মিন করে, অনেক কিছু বহন করে। তাণ্ডব যে দর্শক ঠিকঠাক মতো আগ্রহ নিয়ে দেখছে না সেটি প্রমাণ পাওয়া যাচ্ছে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে। আর সিঙ্গেল স্ক্রিনে তো অলরেডি গত সপ্তাহ থেকেই অনেকগুলো হলে তাণ্ডব নামিয়ে ফেলা হয়েছে। সম্ভবত 30 থেকে 35টা বা 40টা হওয়া সিঙ্গেল স্ক্রিনে তাণ্ডব চলছে। আর বাদ বাকি সিঙ্গেল স্ক্রিন কেউ বন্ধ রেখেছে, কেউ টগর তুলেছে, কেউ ইনসাফ তুলেছে। উৎসব সিনেমাটা কোথাও চলছে না সিঙ্গেল স্ক্রিনে, নীলচক্র সিনেমাটা কোথাও চলছে না সিঙ্গেল স্ক্রিনে, এশা মার্ডার সিনেমাটা কোথাও চলছে না সিঙ্গেল স্ক্রিনে। কারণ হচ্ছে এই সমস্ত সিনেমা মাল্টিপ্লেক্সে যে ব্যবসা করতে পারছে না সেটি তারা জানে। এই জন্য সিঙ্গেল স্ক্রিনে এই সিনেমাগুলো নিয়ে তারা যে একটা ঝুঁকির সম্মুখীন হবেন সেটি তারা বুঝতে পেরেছেন। এই কারণে তারা সেই ঝুঁকিটা নিতে চায় নাই। তারা তাদের সিঙ্গেল স্ক্রিন থেকে তাণ্ডব নামালেও এই এশা মার্ডার বা নীলচক্র তারা তুলতে চায় নাই। আর উৎসব আমার মনে হয় না এটি সিঙ্গেল স্ক্রিনে তারা দিবে, দিলে এই সপ্তাহে দিয়ে দিত। তবে যেভাবে উৎসবের সেল বাড়ছে তাতে সিঙ্গেল স্ক্রিনগুলো উৎসবকে নেবার জন্য খুব তড়িঘড়ি করবে, চেষ্টা করবে। আর এই জায়গাতেই উৎসবের একটা সাকসেস, রেন্টাল। এই রেন্টালে উৎসব অনেকটা এগিয়ে যেতে পারে আয়ের দিক থেকে। যাই হোক, সিঙ্গেল স্ক্রিনের আয় তো আমরা জানি না। তাণ্ডব 10 কোটি টাকা গ্রস করেছে শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে, এখানে আবার যমুনা ব্লকবাস্টারের হিসাবটা নাই। রেন্টাল তারা 4-5 কোটি টাকা উঠাই নিছে, ওভারসিজ থেকে আরো 1 কোটি টাকা গ্রস আসবে, আর রেন্টালের পুরোটাই তো তাদের লাভ।
5 কোটি টাকা আর ওভারসিজ আর এই 10 কোটি টাকা, 11 কোটি টাকা থেকে যদি আরো 3 কোটি টাকা তাদের পকেটে যায়, তাহলে 8 কোটি টাকা তাণ্ডব পেয়ে গেছে। তাণ্ডবের বাজেট যদি 6 কোটি টাকা হয়ে থাকে, তারা প্রফিটে আছে। অর্থাৎ তারা বলতেই পারে তাণ্ডব ব্লকবাস্টার। আরো অনেকগুলো দিন সামনে পড়ে আছে, তাণ্ডব আরো অনেকগুলো দিন চলবে, কারণ কোনো ভালো সিনেমা রিলিজের কোনো সম্ভাবনা বা সংবাদ এখনো পর্যন্ত পাওয়া যায় নাই। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলাপ করতে চাইছিলাম, যে উৎসব তাণ্ডবকে ছাড়িয়ে যাবার যে বদ্ধ পরিকল্পনা করেছে, সেটি তার এই শনিবারের আয় থেকে, রবিবারের আয় থেকে, 23তম দিনের কালেকশন থেকে বোঝা যায়। 23তম দিনে তাণ্ডব কালেকশন করেছে 7,72,000 টাকা 18টা শো থেকে, আর 3 গুণ বেশি শো থেকে উৎসব কালেক্ট করেছে 19,21,000 টাকা। অর্থাৎ একেবারে সমানুপাতিক হারেই কিন্তু টিকিট সেল হচ্ছে। এমন না যে তাণ্ডব এই উৎসব 18টা শো থেকে 19 লক্ষ টাকা পেয়েছে। উৎসব কিন্তু 46টা ও 45টা শো থেকে 19 লক্ষ টাকা, 19,21,000 টাকা পাইছে। এই 45টা শো এর মধ্যে 11টা শো হাউসফুল গেছে তাণ্ডবের। এই যে বললাম, একটু আগে বলছিলাম যে শো হাউসফুল যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। শো হাউসফুল মানে হচ্ছে গিয়ে অনেক দর্শক টিকিট কাটতে গিয়ে সিনেমাটা দেখতে পারবে না, তারা বলবে হাউসফুল। এই যে দর্শকটা ফিরে আসলো শো হাউসফুল দেখে, টিকিট পাইলো না, এই দর্শক গিয়ে আরো 20 জনকে বলবে যে আরে উৎসবের টিকিট সিনেমা দেখতে গেছি ওয়ার্কিং ডেতে, কিন্তু শো হাউসফুল দেখে দেখতে পারি নাই, রিটার্ন চলে আসতে হয়েছে। এই যে ওয়ার্ড অফ মাউথে যে ছড়ায় পড়বে উৎসবের যে একটা গ্রহকীর্তন, এতে করে উৎসবের সেল আরো বেড়ে যাবে। এই জন্য হাউসফুল ম্যাটার করে। সেখানে ওয়ার্কিং ডেতে 11টা শো হাউসফুল গেছে উৎসবের। দিস ইজ নট এ জোক। 20 লক্ষ টাকা ওয়ার্কিং ডেতে তুলে ফেলা, দিস ইজ নট এ জোক। 5 দিনে 1 কোটি টাকা তারা তুলতে পারবে, যদি এভাবে তুলতে পারে। এক সপ্তাহে তারা 1 কোটি টাকা তুলতে পারবে ওয়ার্কিং ডে থেকেই। তারপরে আবার 2টা হলিডে আসতেছে, এবং আগামী রবিবারও হলিডে, 3টা হলিডে পাচ্ছে আগামীতে। 3টা হলিডেতে আরো এরকম 30 1 কোটি টাকা, 90 লক্ষ টাকা, মানে আগামী 14-15 দিনের মধ্যে তাণ্ডব 2 কোটি টাকা ঘরে তুলবে। তাতে করে যে বিষয়টা হয়ে দাঁড়াবে, তাণ্ডব দাগিকেও, তাণ্ডব বলছে উৎসব দাগিকে, জঙ্গলিকে তো ছাড়াবেই, দাগিকেও ছাড়িয়ে চলে যাবে তাণ্ডবের নিচে। এই বছরে সবচাইতে বেশি আয় করা সিনেমার যে সিরিজ হবে, লিস্ট হবে, সেই লিস্টে 3 নম্বর পজিশনে চলে যাবে আগামী সপ্তাহ পরে এই উৎসব। এবং এই 3 নম্বর পজিশনে গিয়ে তারা কিন্তু বসে থাকবে না, তারা কিন্তু তাণ্ডবের জন্য হুমকি হয়ে বসে থাকবে। তাণ্ডবের গ্রস কালেকশনকে তারা ওভারটেক করার একটা দারুণ কি করবে সম্ভাবনা জিইয়ে রাখবে, এবং সেটাই হবে আমি দেখতে পাচ্ছি, খুব পরিষ্কার দেখতে পাচ্ছি। কারণ ওভারসিজে তাণ্ডবের যে আয় হচ্ছে, সেই আয় এবং সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে তাণ্ডবের আয়ের যে ধারাবাহিকতা বজায় আছে, সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে 2-3-4 সপ্তাহের মধ্যেই যদি এই আগামী 1 মাস উৎসব সিনেমাটা চলতে পারে, আগামী 1 মাসের মধ্যেই উৎসব তাণ্ডবকে ক্রস করবে। তারপরে বরবাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়ে থাকবে উৎসব, যদি না এর মধ্যে ভালো কোনো সিনেমা আসে। যেভাবে উৎসব ওয়ার্ড অফ মাউথে ছড়ায় পড়ছে, সেভাবে উৎসবকে থামানো সম্ভব হবে না। এবার আসি তাণ্ডব দর্শক জনপ্রিয়তা হারানোর কারণ, তাণ্ডবের সেল পড়ে যাবার কারণ। দেখেন, একটা সিনেমার প্রধান প্রধান এবং প্রধান আকর্ষণ এই সিনেমার গান। আপনারা একটু দেখেন, অতীতে যে কটা সিনেমা সুপার ডুপার হিট হয়েছে, সেই কটা সিনেমার প্রত্যেকটা গান সুপার ডুপার হিট। তাণ্ডবে লিচু বাগান গানটা ভালো হয়েছে, লিচু বাগান গানটা খুব সুন্দর হয়েছে, দর্শক গ্রহণ করেছে, কিন্তু লিচু বাগান গানটা এমন কোন কৃতিত্ব অর্জন করতে পারেনি যেটি তুফানের গান ছাড়াই গেছে বা বরবাদের গান ছাড়াই গেছে, ভিউয়ের দিক থেকে, দর্শক জনপ্রিয়তার দিক থেকে। যদি তুফানের মতো 2টা গান তাণ্ডবে থাকতো,
তাহলে তাণ্ডবের আজকের এই দিন দেখতে হইতো না। আমার কাছে মনে হয় এই গানটা তাণ্ডবের এই দর্শক জনপ্রিয়তায় ভাটা পড়ার একটা অন্যতম কারণ। যদিও যে ধরনের গল্প, এই ধরনের গল্পে গান ইনক্লুড করা খুব টাফ। গান থাকবারই কথা নয় গল্প অনুযায়ী। তো সবকিছু মিলিয়ে গানটা একটা ম্যাটার করে। সেই ম্যাটারটা একেবারে ভালোভাবে পরিলক্ষিত হয়েছে তাণ্ডব সিনেমায়। আরো একটা জিনিস ম্যাটার করছে, সেটা হচ্ছে সাকিবিয়ানরা আফরান নিশোকে একসেপ্ট করে নাই। এটা অনেকে হয়তো স্বীকার করবে না, বাট দিস ইজ আ ফ্যাক্ট। সাকিবিয়ানরা ঠিকঠাক মতো তাণ্ডবকে যদি একসেপ্ট করতো, তারা যদি রিপিট দর্শক হিসেবে তারা যে কাজটা করেছিল এর আগে, সেই রিপিটেশন যদি তারা বজায় রাখতো, এবং তাদের মধ্য থেকে তারাও কিন্তু ওয়ার্ড অফ মাউথে কিন্তু সিনেমাকে অনেক সম্প্রচার করে, সেই তাদের একটা অংশ, বিরাট অংশ এই কাজটা থেকে স্থগিত ছিল, যার কারণে একটা ইম্প্যাক্ট তো পড়েছেই তাণ্ডবের উপরে আফরান নিশোকে রাখবার কারণে। আফরান নিশো থাকলেও কোনো সমস্যা ছিল না। তারা যেটি চেয়েছিল যে আফরান নিশো অন ক্যামেরায় শাকিব খানের ভক্তদের কাছে ক্ষমা চাইবে, ওটিও যদি হতো তাহলেও তারা একটা মানে তাদের একটা বিষয় ছিল। আবার তাদেরকে যারা একত্রিত করেছে এই মতামতের ভিত্তিতে, তাদেরও একটা ভূমিকা আছে। সবকিছু মিলিয়ে শাকিব খান যেখানে, আমি আমার আগের কন্টেন্টে বলেছি, অসুস্থ অবস্থায় এত কষ্ট করেছে তার সিনেমার জন্য, আর তার ভক্তরা শাকিব খানের তাণ্ডবকে অতটা মানে কষ্ট করে নাই হিট করবার জন্য, ডিউ টু এখানে আফরান নিশোকে কাস্ট করা হয়েছে, যেটা তারা চাইছিল না। দেখেন, দর্শক কি চায় সেটার উপরে বেস করে সিনেমার কাস্টিং হয় না। পরিচালক কি চায়, গল্প কি ডিমান্ড করে, সেটার উপরে বেস করে সিনেমার কাস্টিং হয়। কাস্টিংটাকে আপনারা ম্যানিপুলেট করেন না, কাস্টিংটা কাস্টিং এর জায়গায় থাকতে দেন। যদি আফরান নিশো কেন, সেখানে যদি ওমর সানি হয় বা সেখানে যেই হোক না কেন, আপনাদের সেখানে যদি জায়েদ খানকেও লাগে, তাহলে তাদেরকে নিতে দেন, সেই কাস্টিংটা করতে দেন প্রপারলি। একজন ডিরেক্টর তার ভিউ থেকে একটা সিনেমাকে, তার চেষ্টা থেকে, তার স্বপ্ন থেকে, তার পরিশ্রম থেকে একটা সিনেমাকে বাস্তবায়ন করে, তার স্বপ্ন থাকে সিনেমাটা হিট সুপারহিট করবার। সো ডিরেক্টরের সেই স্বাধীনতা থাকতে হবে। সেই স্বাধীনতা শাকিব খান যদি দিতে পেরেছে, আপনারা কেন দিতে পারলেন না? আই ডোন্ট গেট ইট। এছাড়াও সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়েছে তাণ্ডবের দর্শক জনপ্রিয়তায় ভাটা পড়বার, সেটা হচ্ছে পাইরেসি। এইচডি প্রিন্ট পাইরেটেড হয়ে গেছে। এত স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্রিন্ট ঘরে বসে যদি কেউ দেখতে পায়, তাহলে তারা সিনেমা হলে কেন যাবে? এত ঝামেলা, এত যানজট, এত টাকা খরচ করে। তার উপরে বাঙালি ফিরি পাইলে আলকাতরাও খায়, সেখানে এত ঝকঝকে তকতকে একটা প্রিন্ট পেয়ে গেছে। এটা একটা সবচেয়ে বড় কারণ বলে আমি মনে করি। এই তিনটা কারণ ছাড়া আরো অসংখ্য কারণ আছে। এই সিনেমার গল্পটা, যে গল্পটা দেওয়া হয়েছে, সেই গল্পটাকে তারা এক্সপেক্ট করে নাই শাকিব খানের অনেক দর্শক। শাকিব খানের অনেক দর্শক একটা এক্সপেকটেশন নিয়ে গেছে যে ধুমধাম মারামারি হবে, ভায়োলেন্স হবে, নাচা গানা, ধুম ধারাক্কা, তারানারা তারানারা, মানে একটা ফুর্তি ফাট্টা করে আসবে, ভাঙচুর নাচানাচি হলের মধ্যে হইচই করে আসবে। এই যে একটা এক্সপেকটেশন নিয়ে যারা গিয়েছিল, তাদের সেই এক্সপেকটেশনটা তাণ্ডব ফিল আপ করতে পারে নাই। তাণ্ডব একটি চমৎকার গল্প, একটা ধুনের গল্প, একটা ফিলের গল্প। এই ফিলটা ওইভাবে নাচানাচি হুল্লোড় খুল্লোড় করে পাওয়া যাবে না, ওইটা ওই প্যাটার্নের গল্প না। তারপরেও তাণ্ডব যে এতদূর এসেছে, তাণ্ডব পাইরেসি হওয়ার পরেও তাণ্ডব যে 10 কোটি টাকার গ্রসে ঢুকেছে, এটি একটি তাজ্জব ব্যাপার, তাজ্জব হওয়ার মতো বিষয়। যাই হোক, তাণ্ডব যেভাবেই যাক, আমার মনে হয় 15 কোটি টাকার ক্লাবে তাণ্ডব, গ্রস কালেকশনের ক্লাবে তাণ্ডব ঢুকবে। আপনারা কি মনে করেন তাণ্ডবের লাইফ টাইম গ্রস কত টাকা হতে পারে? একটু কমেন্ট করে জানিয়ে যাবেন।